নমস্কার, আমি সুস্মিতা চক্রবর্তী। আপনাকে আমার চ্যানেলে আবারও স্বাগত। আজকে মূলত আমি তিনটে উপন্যাস বা উপন্যাসিকা নিয়ে কথা বলবো। তিনটেরই বিষয়বস্তু একটু সামাজিক প্রেক্ষাপটেরই, কিন্তু একটা বইকে একটু প্রেমের উপন্যাস বললেও হয়তো ভুল হবে না। যখন আলোচনা করব ধীরে ধীরে বুঝতে পারবেন। প্রথমেই যে বইটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মতি নন্দীর লেখা সাদা খাম। খুব ছোট কলেবরের একটা বই, খুবই ছোট, 150 পাতার মধ্যে, এবং এটি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়। মুদ্রিত মূল্য এখন যেটা আমি জানি 300 টাকা। আমি আজকে তিনটে বইয়ের মধ্যে কোনো বই দেখাতে পারবো না, কারণ আমি তিনটে বই আমার ইনস্টিটিউটের লাইব্রেরি থেকে নিয়ে পড়েছি, তো যথারীতি আমি দেখাতে পারছি না। এবং তিনটে বইয়ের মধ্যে একটা বই এখন বর্তমানে প্রিন্টেও নেই, তো আমি আলোচনা শুরু করি, বুঝতে পারবেন। প্রথমেই কথা বলবো মতি নন্দীর সাদা খাম নিয়ে। উপন্যাসে দেখা যায় যে প্রিয়ব্রত, যার পাড়ায় তাকে সবাই চেনে প্রিয়ব্রত বলে, কিন্তু তার অফিসের ঘরে তাকে সবাই চেনে অতুল বলে। প্রিয়ব্রত একটা সময় নাম ভারিয়ে একটা সরকারি চাকরি জুটিয়ে ফেলে, এবং সেই চাকরি সে রোজ অফিসে যায়। কোনোদিন সে অফিস কামাই করে না, কারণ তার মনের মধ্যে একটা আতঙ্ক রয়েছে, ধরা পড়ে যাওয়ার আতঙ্ক। তার এই রহস্য তাকে ছাড়া আরও দুজন জানে। সে দুজনের মধ্যে থেকে একজন গত হয়েছেন, এবং আর একজন জড়িত আছেন এই বইয়ের যে নাম সাদা খাম সেটার সাথে। অবশ্যই পড়লে বুঝতে পারবেন কি বিষয়। শুধুমাত্র প্রিয়ব্রতের জীবনের এই আতঙ্ক, এই ভয়, একটা সময় পাওয়া তার এই নাম ভারিয়ে চাকরি, শুধুমাত্র এইখানেই মতি নন্দী আটকে ছিলেন না উপন্যাসটার ক্ষেত্রে। উপন্যাসটাতে আরও অনেকগুলো ডাইমেনশনস আসে। হঠাৎ করেই এই প্রিয়ব্রত নিজের এই ভয়, আতঙ্ক, অদ্ভুত একটা চিন্তা, যার ফলে প্রিয়ব্রত নিজেকে গুটিয়ে রাখে পারিপার্শ্বিক লোকজনের সঙ্গে। তার একটি ছেলে আছে, এবং সে এখন স্বাবলম্বী, সে একটা জায়গায় চাকরি করে, আয় করে, স্ত্রী গত হয়েছেন। এমতাবস্থায় এই গুটিয়ে থাকা, নিজের মধ্যে আবদ্ধ থাকা প্রিয়ব্রতর হঠাৎ করে এই যে জড়তা হঠাৎ করে কেটে যেতে থাকে। হুট করে একদিন প্রিয়ব্রতর সঙ্গে তার দেখা হয় তার বাল্যবন্ধুর এবং তার মেয়ের। ঘটনাক্রমে সে জানতে পারে যে সেই বাল্যবন্ধুর মেয়ে নিরুর 8 মাস আগে ধর্ষণের শিকার হয়েছে, গণধর্ষণের শিকার হয়েছে। বর্তমানে সেই মেয়েটি পালিয়ে বেড়াচ্ছে, বা তাকে কোথাও একটা লুকিয়ে রাখতে হবে, কারণ সে সাক্ষী দিতে যদি যায় তাহলে তাকে অবশ্যই কঠিন শাস্তি পেতে হবে পরে, এবং যারা এই কাণ্ডটি করেছেন, এই অপরাধটি করেছেন, সেই লোকজনকে ধরে নেওয়া হবে। এবং মেয়েটি যদি সাক্ষী দিতে না যায়, অপরাধীদের যদি ধরিয়ে না দেওয়া হয়, তাহলে তাকে 2000 টাকা পুরস্কার দেওয়া হবে। এই রকম একটা পরিস্থিতি যখন পাঠক পড়েন, একটু চমকে ওঠেন যে মতি নন্দী কী লিখছেন এটা। কিন্তু মতি নন্দী এরকমই লেখেন। ওনার খেলা নিয়ে অনেক লেখা আছে, এবং সবাই মূলত ওনার খেলাগুলো, মানে খেলা বিষয়ক লেখা পড়েই হয়তো ওনাকে চেনেন। কিন্তু তার বাইরেও মতি নন্দীর এমন কিছু ছোট উপন্যাস আছে, বা এমন কিছু ছোট গল্প আছে, যেটা আমার মনে হয় মতি নন্দীকে আরও নতুনভাবে পাঠকদের সামনে তুলে ধরে। মতি নন্দীর সাদা খাম এই নিয়েই লেখা। বললাম, আমি খুব বিস্তারিত বলবো না। সেই নিরুর জীবন, তার সঙ্গে এই প্রিয়ব্রতর একটা নিজের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, তার সব সময় একটা ভয় ধরা পড়ে যাওয়ার, একটা সমাজে থেকেও তার আত্মপরিচয়ের অভাব, খুব একটা কি বলবো, অদ্ভুত একটা লেখা। এবং এর মধ্যে অনেক মনস্তাত্ত্বিক বিষয় রয়েছে, যেটা আপনারা পড়লে অবশ্যই বুঝতে পারবেন। খুব ছোট্ট একটা বই, অবশ্যই পড়ে দেখবেন। আরও একটা কথা বলবো, যদি মতি নন্দীর ছোট গল্প সমগ্র কেউ না পড়ে থাকেন, তাহলে দ্বীপ প্রকাশনা থেকে মতি নন্দীর ছোট গল্প সমগ্রটা পাওয়া যায়, ওটা অবশ্যই কিনে পড়ে দেখবেন। মাঝে মাঝে পড়বেন। মতি নন্দীর ছোট গল্প একটু ভারী হয়, এবং এমন কিছু ঘটনা উনি এমনভাবে দেখান যেখানে পাঠক চমকে ওঠে। আর বেশি কিছু বলছি না, আরও দুটো বই নিয়ে কথা বলতে হবে। দ্বিতীয় বই যেটা বলবো সেটা হচ্ছে ইন্দ্রনীল সান্যালের রক্তবীজ। রক্তবীজ বর্তমানে পাওয়া যায় না। কোনো একটি পূজাবার্ষিকীতে রক্তবীজ বেরিয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি সেটাও আমার কাছে নেই। কিন্তু ভাগ্যক্রমে আমি আমার ইনস্টিটিউটের লাইব্রেরিতে রক্তবীজ বইটাই পাই, তো আমি যথারীতি নিয়ে ওটা পড়ে ফেলি। ইন্দ্রনীল সান্যালের লেখা এটা সম্ভবত প্রথম মেডিকেল থ্রিলার উপন্যাস, আমি যতটুকু জানি। রক্তবীজ নামেই বোঝা যাচ্ছে যে অবশ্যই
হসপিটালে বা এই মেডিকেল ইন্ডাস্ট্রিতে যে রক্ত নিয়ে ব্যবসাটা চলে সেটাই মূলত লেখক এখানে দেখিয়েছেন। আমি এই এক্সপেকটেশন নিয়েই পড়েছিলাম এবং হ্যাঁ, সেটা নিয়েই লেখা। দেখা যায় যে বকুলতলা বলে একটি গ্রাম্য অঞ্চলে একটি হাসপাতালে ব্লাড ব্যাংকের যে মেডিকেল অফিসার থাকেন সে ত্রিনা এবং তার হাজব্যান্ড একজন গাইনোকোলজিস্ট যে রূপম, একই হসপিটালে দুজন কাজ করে। গল্প অবশ্যই এগোয় এদের দুজনের জীবন নিয়ে, দাম্পত্য জীবন নিয়ে অনেক কিছু লেখক বলেন। তারপর ধীরে ধীরে একটা জায়গায় দেখা যায় যে একটা অপারেশন করতে গিয়ে, রূপম একটা অপারেশন করতে গিয়ে একজন গর্ভবতী মহিলা তিনি ওখানে মারা যান এবং মারা যাওয়ার কারণ রূপমের অজান্তেই দেখা যায় একটা ব্লাড ট্রান্সফিউশন, মানে এক গ্রুপের মানুষকে অন্য গ্রুপের রক্ত দেওয়া হয়েছে, যার ফলে ইনস্ট্যান্ট ওখানে তিনি মারা যান। এরকম একটা ঘটনায় অবশ্যই পুরো বকুলতলা অঞ্চল উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনার কোনো আঁচ রূপম জানে না, কি করে হয়েছে জানে না, কিন্তু অবশ্যই ডাক্তারকেই দায়ী করা হয়। কিন্তু এই জায়গা থেকেই রহস্যের জট একটু পাকে বা পাঠক মনে একটু প্রশ্ন জাগে। তারপর আরও অনেক ঘটনা দেখানো হয় এবং অনেক চরিত্র এখানে আছে, শুধুমাত্র এরা দুজন নয়, অজস্র চরিত্র আসে। খুব ছোট ছোট, মানে একটা হসপিটালে খুব নিচু তলার কর্মচারী, তাদের ব্যক্তিগত জীবন, তার সাংসারিক জীবন, সেখান থেকে দাঁড়িয়ে একটি মেয়ে, পুচকি বলে একটি মেয়ের চরিত্র আছে যে থ্যালাসেমিয়া আক্রান্ত, তার মাঝে মাঝে রক্ত লাগে। এবং এই যে বললাম যিনি বাসন্তী বলে যিনি প্রসূতি মারা যাচ্ছেন, তিনি, অজস্র চরিত্র আসে এবং সবাই কোনো না কোনোভাবে জড়িত থাকে একটা খুব বড় চেনের মধ্যে। সেখানে পুলিশ অফিসার থেকে হসপিটালের বিভিন্ন কর্মচারী, অন্যান্য ক্ষেত্রে যারা রয়েছেন সবাই কিভাবে এই বিষয়টা জড়িয়ে পড়ে সবাই এবং কিভাবে জড়িয়ে আছে, বা রূপম কি সত্যিই জানতো নাকি জানতো না, এই ধরনের কিছু প্রশ্ন এবং তার সঙ্গে এবং রূপমের বিরুদ্ধে যে ধরনের আরোপ রয়েছে সেগুলো থেকে কি সে বেরোতে পারে এবং শেষ পর্যন্ত বইটায় কি হয়, সব কিছু জানার জন্য অবশ্যই রক্তবীজ পড়ে দেখতে হবে। এটা একটা মেডিকেল থ্রিলার। আমার বইটা খুব খারাপ লাগেনি, প্রথম লেখা হিসেবে অবশ্যই ভালো, তবে পরের দিকের লেখাগুলো, মানে অন্যান্য সবুজ সরণি, তবু অনন্ত জায়গা, ওগুলো আমার আরও ভালো লেগেছিল। এটাও যে খুব খারাপ লেগেছে এরকম নয়, যদি পান অবশ্যই পড়ে দেখতে পারেন, কিন্তু আনন্দ থেকে বইটা কিন্তু এখন আর ছাপা হয় না। 3 নাম্বার বই যেটা বলবো সেটা হচ্ছে সরঞ্জিৎ চক্রবর্তীর ছাতিম। এটাও আমি সরঞ্জিতের লেখা খুব একটা কিছু পড়িনি, তো এটা হচ্ছে আমার 2 নাম্বার বই সরঞ্জিতের লেখা যেটা আমি পড়ছি। তাও এটাও হয়তো আমি পড়া হতো না, কিন্তু আমার এক বন্ধু বললে এটা পড়ে দেখতে পারিস, খুব একটা খারাপ নয়। তো এটা পড়তে গিয়ে দেখলাম অবশ্যই সরঞ্জিতের যেটা স্টাইল, যে এখানে খুব অদ্ভুত কিছু নামের চরিত্র থাকবে, যেমন ইজনা, হাট্টিম, মাদুলি, মুদ্রা, এই ধরনের। তারপর কুসুমদি নামটা মোটামুটি তাও চেনা বলা যায়, সতু, কুসুমদি এবং অন্যান্য যে সমস্ত চরিত্রদের নাম বললাম, এরকম অনেক চরিত্র রয়েছে। তাই এখানে অবশ্যই সরঞ্জিত মানে একটা প্রেমের গল্প তো থাকবেই। তাই এখানে সতু এখন বর্তমানে একজন বৃদ্ধ মানুষ, একটা উত্তর কলকাতার পাড়ায় এসে থাকে এবং বর্তমানে সেই পাড়ায় সেই বুড়ো দাদু মানে সতু, সে চায় তার পাড়ায় একটা দুর্গা পুজো হোক। এরকমই একটা আয়োজন থেকে গল্প শুরু হয় এবং দেখা যায় যে একাধারে সতুর বয়স্ক জীবন বা বর্তমান জীবন, তার সঙ্গে সতুর ফেলে আসা বহু বছর আগেকার একটা জীবন, যেখানে দেখা যাচ্ছে যে কলকাতায় ব্রিটিশ বিরোধী আন্দোলন চলছে এবং তারই পরিচিত কুসুমদি, সে অবশ্যই আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়ছে, তার একজন প্রেমিক জড়িয়ে পড়ছে। সেখান থেকে সতুর কুসুমদির প্রতি একটা ভালো লাগা, সে জায়গা থেকে এই কুসুমদি এবং তার স্বাধীনতা সংগ্রামী বা স্বাধীনতা আন্দোলনে যুক্ত প্রেমিকের একটা অদ্ভুত অ্যাঙ্গেল দেখানো হয় এবং পরিণতিটা কী হয় সেটার জন্য অবশ্যই পড়ে দেখতে হবে। একাধারে বর্তমান সময় ইজনা এবং হাট্টিমের মধ্যে একটা প্রেমের সম্পর্ককে লেখক দেখিয়েছে। পুরো গল্পটাই আমার মনে হয় বেশ এক্সপেক্টেড ছিল, মানে বোঝা যাবে যে কি হবে বোঝা যাবে, কিন্তু সরঞ্জিতের যেটা স্টাইল বা যেটা আমার মনে হয় লেখার জোর, সেটা হচ্ছে ওনার গদ্যটা ভীষণ ভালো। উনি যেভাবে লেখাটা উনি পাঠককে দিয়ে পড়িয়ে নেন, এই হচ্ছে ব্যাপার। মানে গল্প
এই যে আমি বলছি যে স্বাধীনতা সংগ্রাম দেখানো হচ্ছে, এগুলোও যে খুব মানে ভীষণ সাংঘাতিকভাবে কিছু দেখানো হচ্ছে, খুব সিরিয়াস কিছু সেরকম নয়, কিন্তু একটা অবশ্যই একটা ফ্যান্টাসি এলিমেন্ট আমার মনে হয় থাকে স্মরণজিতের লেখায়, এবং পড়িয়ে নেয়, মানে পড়িয়ে নেয়। এবং আমার যেটা ভালো লেগেছে উপন্যাসটাতে সেটা হচ্ছে উপন্যাসের মধ্যে কিছু লাইন খুব সুন্দর, ভীষণ রিলেটেবল, এবং সেই লাইনগুলো পড়তে ভীষণ ভালো লাগবে, যার ফলে হয়তো পাঠক আরও বইটা পড়ে যাবেন। তো গদ্য ভীষণ মায়াময়, ওই জন্যই আমার মনে হয় স্মরণজিতের লেখা সবাই পড়ে ফেলে। গল্প ভীষণ ভালো বা খুব অসাধারণ প্লট এটা আমার মনে হয়নি, খুব সাধারণ প্লটই আমার মনে হয়েছে। দুটো টাইম, দুটো সময়ে দুটো গল্প বলা হচ্ছে, খানিকটা স্বাধীনতা আন্দোলনের ছোঁয়া পাবেন আপনারা, এবং খুব খারাপ হয়তো নাও লাগতে পারে। যারা স্মরণজিতের লেখা ভালোবাসেন তাদের তো অবশ্যই ভালো লাগবে, যারা পড়েননি তারা আমার মনে হয় খুব খারাপ হয়তো লাগবে না। এই হচ্ছে গেল আজকে 3টে বই নিয়ে কথা বললাম। মতিনন্দীর সাদা খাম খুবই ভালো লেখা, অবশ্যই পড়বেন। রক্তবীজ যদি পেয়ে যান পড়বেন। ছাতিম বর্তমান দাম হচ্ছে 350 না 400 টাকা বোধহয়, আনন্দ পাবলিশার্সেরই বই, তো সেটাও যদি পান অবশ্যই পড়ে দেখতে পারেন। স্মরণজিতের লেখা যারা পড়েননি তাদেরকে আমি সাজেস্ট করার মতো আমার মনে হয় না আমি এখনও সেরকম অত বই পড়ে ফেলেছি যে আমি স্মরণজিতের এটা পড়বেন ওটা পড়বেন এরম বলতে পারবো। তো যদি মনে হয় ব্লার্ব পড়ে যে হ্যাঁ ভালো লাগছে, তাহলে অবশ্যই পড়ে দেখতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করব, দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, বই পড়বেন। নমস্কার।